ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা ভেলভেলেটা। লেখ যে স্নেহের রাঙা বউ। বহু বছর প্রতীক্ষার পর আমাদের দেশের ঠাকুরমশাইয়ের কাছ থেকে তোমাদের ঠিকানা পাইলাম। আচ্ছা, তারা কি খুব বড় লোক? আরে মস্ত বড় লোক। তাদের বাড়িটা না একটা রাজবাড়ির মতন। তাদের মোটর গাড়ি আছে? আরে তাদের তো হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, আর মোটর গাড়ি একটা নাকি 100, 200, 300। কে লিখেছে? পুণ্যলক্ষ্মী দেবী বলে একজন। পুণ্যলোক? সোনা দিদি কঙ্কনপুর গ্রাম থেকে এসছে। তুমি তো এদের কথাই বলছিলে। সোনা দিদি, এতদিন পর আমি সোনা দিদির খোঁজ পেলাম। কেউ একজন আমাকে চিঠিটা পড়ে শোনাবে? আমি পড়ছি। স্নেহের রাঙা বউ, বহু বছর ধরিয়া তোমাদের সন্ধান করিয়াও কোনো খোঁজ পাই নাই। অবশেষে আমাদের দেশের ঠাকুরমশাইয়ের কাছ থেকে তোমাদের ঠিকানা পাইলাম। রাঙা বউ, বহু বছর আগে যখন আমাদের দেশে মুক্তিযুদ্ধ চলতেছিল, সেই মুক্তিযুদ্ধে আমার স্বামী তোমার স্বামী সংসার ছাড়িয়া চলিয়া গিয়াছিল, আর তুমিও তোমার ছেলেপুলেদের লইয়া ভারতে পাড়ি দিয়াছ। কথা ছিল দেশ স্বাধীন হইলে তুমি আবার দেশেই ফিরিয়ে আসবে, কিন্তু সেটা আর হয় নাই। হয়তো রাঙা ঠাকুরপো শহীদ হইয়া গিয়াছিল বলিয়াই তুমি আর ফিরিয়ে আসিতে চাও নাই। জানো কিনা জানি না, আমার স্বামী কিন্তু আজও ফিরিয়ে আসে না। সকলে বলে তিনি নাই, কিন্তু সেই কথা বিশ্বাস করিয়া আমি আমার শাখাও খুলিতে পারি নাই, সিঁদুরও তুলিতে পারি নাই। আজও মনসা মঙ্গল পালা গাই, নদীতে প্রদীপ ভাসাই, যেমন ভাসাই। শুধু সেদিন তুমি সঙ্গে থাকিতে, আজকে আর তুমি নাই। তফাৎ শুধু এইটাই। এই দেখো, আসল কথাখানা বলিতেই ভুলিয়া গিয়াছি। আমরা এখন আর বাংলাদেশে নাই, এই পারে চলিয়া আসিয়াছি। নিম্নে ঠিকানা লিখিয়া দিলাম। আমার বয়স হইয়াছে, কবে আসি কবে নাই ঠিক নাই, কিন্তু অনেক বিপদের মধ্যেও তোমাদের সেই গহনার বাস্ক আমি আগলাইয়া রাখিয়াছি। এখন যখন সন্ধান পাওয়া গেল, যত তাড়াতাড়ি সম্ভব এখানে আসিয়া তোমাদের বাস্ক লইয়া যাই, আর আমাকে দায়িত্ব মুক্ত করো। পত্র পাইলে জানাইও, আর এখানে যদি আসো তাহলে কিছুদিন থাকিবেই, এই মনস্থ করিয়াই আসি। দেশে থাকিতে আমরা দুইজনে একবেলা দুজনকে না দেখিয়া থাকিতে পারিতাম না। আমি আজও তোমাকে দেখিবার জন্য একেবারেই অস্থির। আর তুমি, তোমার পত্রের আশায় রইলাম। তোমার পরিবারের সকলকে আমার আশীর্বাদ দিও। তুমি আমার প্রাণ ভরা ভালোবাসা লইও। ইতি তোমার সোনা দিদি। পাঠিয়েছে রে, পাঠিয়েছে। এতটা দূরের পথ, আর তার মধ্যে আমাদের এই মাছ গা। কলকাতা কি আর এখানে নাকি রে? সময় লাগবে না বলতো? আর দেখ, যারা কাছে থাকে তাদের চিঠি তাড়াতাড়ি যায়, যারা দূরে থাকে তাদের একটু সময় লাগে। এই কথা তো সবাই জানে, তুই জানিস না? আচ্ছা, তোদের ওই বড়লোক আত্মীয়রা এলে আমাদের সঙ্গে কথা বলিয়ে দিবি তো? যদি তারা কথা বলে দেব। কেন কথা কেন বলবে না? ও বাবা, ওরা তো শুনেছি বাইরের লোকেদের সঙ্গে গড়গড় করে সাহেবদের মতো শুধু ইংলিশেই কথা বলে। আমরা তাহলে কি করে বলবো কথা? বলবি না? হ্যাঁ, বলবি না, শুধু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ।
আর তুই তুই কি করে বলবি? তুই জানো কত ইংরেজি জানিস? আরে বাবা, আমি তো ওদের আত্মীয়, আমি তো বাংলাতেই কথা বলবো। বলছিলাম বাইরের লোকেদের কথা। ওদের খুব ডাঁট না রে। তো হবে না ডাঁট, ওই অত বড় লোক। এই শালুক, বল না ওই দিদিন ওই বাড়িটা নিয়ে আর কিছু বলেছে? মানে ওই বাড়িটা কত বড় সেটা নিয়ে আর কিছু বলেছে? আরে ওদের তো মস্ত বড় বাড়ি, আমাদের এই গাঁটা যত বড় না না এর থেকেও বড়। আচ্ছা দাদা, তো এক ঘর থেকে আরেক ঘরে যায় কি করে? কেন, মোটর গাড়ি করে। হ্যাঁ হ্যাঁ, বাড়ির মধ্যে মোটর গাড়ি করে করে? হ্যাঁ। আরে বাবা, যাদের এত বড় বাড়ি তারা আর কি করবে বল দেখিনি? আমরা সারা গাঁটা সাইকেল করে ঘুরে বেড়াই, ওরা মোটর গাড়ি করে ঘোরে। তা শালুক ওরা এসে থাকবে কোথায় রে? দেখ আসে কি না। আসবে না মানে? এলো বলে, এখনো তো চিঠি এলো না, ওরা আসবে কি? যখন আসবে না তখন দেখতে পাবি। আচ্ছা, ওরা নিশ্চয়ই তোদের জন্য অনেক কিছু নিয়ে আসবে। অনেক অনেক, আমরা তো ভাবছি অত জিনিস আমরা রাখবো কোথায়। একটু দেখতে দিবি আমাদের? সে দিতেই পারি, তবে ওরা যদি আবার তোদের হ্যাংলা ভাবে তাহলে ধর দেখি একটু। সে না হয় চুপি চুপি নিয়ে গিয়ে দেখিয়ে দেবো কি আছে। আচ্ছা শালুক, তোদের অত বড় লোক আত্মীয় তোদের বাড়িতে থাকবে কোথায়? আত্মীয় বলে কথা, একটু থাকবে না কষ্ট করে। তোরা দোল দিয়ে দেখিনি একটু। আচ্ছা, নদীর ওপর দিয়ে তো মোটর গাড়ি আনতে পারবে না, তাহলে কি হবে? তাহলে ওরা গাড়ি নিয়ে আসতেই পারবে না। আরে নদীর ওপারে গাড়ি রেখে আসবে। তাহলে না করে কিন্তু আমাদের সেই মোটর গাড়িটা দেখাতে হবে। হ্যাঁ, সে দেখিয়ে দেবো না হয় কি আছে। আচ্ছা, ওরা কত লোক আসবে? আরে আসবে সবাই। কতজন আসবে আমি কি করে বলবো বলতো? আর তাছাড়া তোরা যে এত জিজ্ঞেস করছিস, আগে বলতো তোরা কি করবি? ওরা যে আমাদের গ্রামে আসবে, তোদেরকেও তো কিছু করতে হবে নাকি? আমরা আবার কি করব? যার বাড়িতে যা আছে তাই দিয়ে ওদের যত্ন করবি। আরে তোদের তো বাড়িতে আম গাছ আছে, এবারে ভালো আমও হয়েছে। না 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 না, আমার বাড়িতে আম পাড়তে গেলে বাবা আমাকে মেরেই ফেলবে। তাহলে আর তো হ্যাংলার মতন দেখতে যাবো করিস না। আচ্ছা তোরাই বল, ওদের সাথে কি খালি হাতে দেখা করতে যাবি? ওরা কত দামি মানুষ, কাকুকে বলার দরকারটা কি আছে? আম চুরি করে আনতে পারবে না? চুরি? কেন রে, কোনোদিনও করিসনি? বেশ, তাই না হয়। তোদের বাগানে আম হয়, ওদের বাগানে পেয়ারা হয়, ওদের বাগানে আবার যেমনি কাঁঠাল হয়। আম, পেয়ারা, কাঁঠাল এগুলো সব নিয়ে আসতে হবে তো। আরে ওরা হলো গিয়ে রাজা বাদশা মানুষ, ওদের জন্য তো একটু করতে হবে। তবে ওদের সামনে নিয়ে যাস না জানো? তাহলে ওদের সামনে নিয়ে গেলে যদি ওরা কিছু মনে করে, তার থেকে তোরা আমার কাছে জমা করে দিস। তোদের সঙ্গে যখন দেখা করাতে নিয়ে যাব, তখন আমি বলে দেবো, এই যে আমটা খাচ্ছ এটা লক্ষ্মীর বাড়ি, এই পেয়ারাটা খাচ্ছ ওটা মিনুদের বাড়ি। তাড়াতাড়ি করে তোরা কিন্তু দিয়ে দিস, ওরা যে কোনো দিন এসে যাবে। আচ্ছা, আত্মীয়দের নাম করে দিব্যি আম, কাঁঠাল, পেয়ারা সব খাওয়া হয়ে যাবে। কিন্তু ওই শহরের বড়লোক মানুষগুলো তো এখনো চিঠির উত্তর দিল না, ঠিক আসবে তো? তীর্থ, আমি কঙ্কনপুরে যাব যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু মা, এখন কটা দিন তো আমার কোথাও যাওয়ার ফুরসত হবে না। জাহাজ ছাড়ার সময় এখন, এত অর্ডার, আমি না থাকলে কটা দিন পরে যদি যাই তাহলে। আমি তো বলিনি তোমাকেই আমার সঙ্গে করে যেতে হবে? যে কেউ সঙ্গে গেলে আমি চলে যেতে পারবো। তীর্থ, তুমি নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে একজন চেনা মানুষের খবর পেয়ে আমার মনের ভেতরটা কিরকম হচ্ছে, নিশ্চয়ই তুমি বুঝতে পারছো।
আমার তো মনে হচ্ছে আমি এক্ষুনি ছুটে সোনা দিদির কাছে চলে যাই। রাঙাবু, রাঙাবু, এই নামটাই তো কালের গর্ভে হারিয়ে গেছে। এই নামটা যে আমি কোনোদিন শুনতে পারবো এটা ভাবিনি। যত বয়স বাড়ছে তত এই ডাক নাম ধরে, এই প্রিয় নাম ধরে বলার ডাকার মানুষও তো কমে যাচ্ছে, বুঝতে পারছো? আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি মা। ইনফ্যাক্ট সোনা জেঠিমার কথা আমারও খুব ভালো মনে আছে। সোনা জেঠিমার ছেলে মানিক, তার সাথে তো আমি ডাঙ্গুলিও খেলেছি ছোটবেলায়। কত কথা, কত কথা। চিঠিটা পাওয়ার পর থেকে কত দিনের কতগুলো কথা যে মনে পড়ে যাচ্ছে তার কোনো ঠিক নেই। নিজের দিদি ছিলেন না, গায়ের পাশাপাশি বাড়ির বউ ছিলাম আমরা দুজনে। নিজের দিদির থেকে কোনো অংশে কম ছিলেন না উনি। আমি তো ভেবেছিলাম ওনার সঙ্গে আমার কোনোদিন দেখাই হবে না। ওদিক থেকে যে এদিকে চলে এসেছে তাই তো জানি না। ওখানে গেলে তো কোনো খবর পেতে পারি আমি কিছু। তুমি কবে যেতে চাও মা বলো? যত তাড়াতাড়ি সম্ভব। চিঠিখানা পাওয়ার পর থেকেই সোনা দিদির মুখখানা আমার চোখের সামনে জ্বলজ্বল করছে। কিন্তু মা, যা মনে হচ্ছে কঙ্কনপুর তো একটা অজগ্রাম, তুমি সেখানে কি থাকতে পারবে? কি বলছো কি তুমি বুবলু? কি ভাবো তুমি তোমার মাকে? এই বিলাস বসন, এই ঠাট বাট, এই দিনটাই কি আমি সত্যি বলে মনে করব? এই ঠাট বাট, এই ঘর বাড়ির পিছনে যে ইতিহাস, এটা হয়তো তোমার জানা নেই, কিন্তু কিছুই যে শোনোনি তা তো নয়। তবু মা, এখন তো তোমার একটা বয়স হয়েছে, আর এতদিনে তোমার অভ্যেসটাও বদলে গেছে। না, বদলায়নি, বদলায়নি। মানুষ পরিস্থিতির শিকার। আমরা যখন ওদেশে ছিলাম তখন এই বাড়ির চেয়ে 10 গুণ বড় বাড়িতে আমরা থাকতাম, আর যখন এখানে চলে এসেছি একটা খোলার ঘরে ছিলাম। তুমিও ওইভাবেই ছিলে। ছোট ছিলে তো, তাই তোমার কিছু মনে নেই। মা, কটা দিনের জন্য আমরা সবাই মিলে যেতে পারি না ওখানে? হ্যাঁ যান, প্লিজ প্লিজ প্লিজ, আমরাও যেতে চাই। বেশ একটা এক্সকারশন হবে। হ্যাঁ, কিন্তু নেক্সট উইকের আগে আমার কিছুতেই হবে না। নেক্সট উইকে আমার কলেজের সেমেস্টার শুরু হচ্ছে। প্রিন্সিপাল এখন কিছুতেই ছুটি দেবে না। প্লিজ যান, প্লিজ যান, প্লিজ। আর জান, সবাই গেলে আমিও কিন্তু যাব, আমাকেও নিয়ে যেতে হবে, সে যত স্কুল অ্যাবসেন্ট হোক। ব্যাস শোনো, আমি তোমাদের মতন ওই এক্সকারশন বা ছুটি করতে যাচ্ছি না। হ্যাঁ, তাছাড়া ওদের সঙ্গে আমার বহুদিন কোনো যোগাযোগ নেই। তারা কি অবস্থায় আছে তাও আমি জানি না। আমি আগে গিয়ে দেখি পরিবেশ পরিস্থিতি কি হয়েছে, আগে দেখি, তারপর সবাই যাবে। আমি সবাইকে নিয়ে গিয়ে ওনাকে বিব্রত করতে চাইছি না। ঠাকুরের ইচ্ছে, এখন যখন যোগাযোগ হয়ে গেছে তখন তো যাওয়া আসা থাকবেই। ঠাকুরের কি ইচ্ছে আমি জানি না। তা না হলে এত বছর ধরে আমি তাকে ডেকেছি, বলেছি একবার সোনা দিদির সঙ্গে আমার দেখা করিয়ে দাও। হয়নি তো, অথচ এখন হলো। নিশ্চয়ই ঠাকুরের ইচ্ছে আছে। কিন্তু তাহলে তোমার সঙ্গে যাবে কে মা? তুমি কাকে নিয়ে যেতে চাও? আমি যেতে পারবো কি মনে হয় না। মানে আগে হসপিটাল থেকে এত ছুটি নেওয়া হয়ে গেছে, এখন কি আর? তোমরা সব কাজের মানুষ, তোমাদের কি আর এসব অকাজে ছুটে বেড়ানোর সময় আছে? মা, আমি কিন্তু একবারও সে কথা বলিনি। বললেও কিছু ভুল বলা হতো না। তোমাদের তো দেশে বিদেশে ঘোরার একটা নেশা আছে না? বড় বড় হোটেলে গিয়ে থাকো, গাড়ি ছাড়া চলতেই পারো না। এই অজ গায়ে গিয়ে তোমাদের পোষাবে না। আসলে বুবলু, আমি একজন মানুষের কাছে যাচ্ছি। এমন একজন মানুষ যার কাছে আমার, শুধু আমার কেন, তোমাদের অনেকেই অনেক বছর বাধা পড়ে আছে। সেই মানুষটার কাছে যাচ্ছি। এখানে না আর অন্য
কোনো কথা আমার মনে আসছে না। তবে এটা ঠিক, আমার মন যতটা ব্যাকুল হয়ে উঠেছে তোমাদের মন ততটা ব্যাকুল হয়ে উঠবে না, এটা আমি জানি। আমি মা 2 দিন ছুটি ম্যানেজ করতে পারবো, নিশ্চয়ই পারবো। আমি তাহলে তোমার সঙ্গে যাই। থাক, তোমাকে কষ্ট করে 2 দিন ছুটি নিতে হবে না। তোমরা বরং সুজনকে আমার সঙ্গে দিয়ে দাও, তাহলেই হবে। শুধু কয়েকটা দিন ওকে বাদ দিয়ে তোমাদের গাড়ি চালাবার কথা ভাবতে হবে, এই যা। মা, বাড়িতে এত লোক থাকতে আপনি বাড়ির ড্রাইভারের সঙ্গে যাবেন? মা, সবাই তো ব্যস্ত, এছাড়া আর কি উপায় আছে বলো তো বড় বৌমা? তাছাড়া আমাকে তো তোমরা একা ছাড়বেও না। মা, তার চেয়ে কদিন পরে যান না। তা হয় না মেজো বৌমা। মা, আমি কি আপনার সঙ্গে যেতে পারি? তুমি যেই কথাটা বলেছো এটাই যথেষ্ট ছোট বৌমা। তুমি নতুন বউ হয়ে বাড়িতে এসেছো, আমি তোমাকে নিয়ে এখন টানাটানি করতে চাই না। এই সামান্য একটা বিষয় নিয়ে এত কথা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। জান, আমি তোমার সঙ্গে যাব। তুমি যাবে দাদু ভাই? তুমি যাবে? হ্যাঁ জান, আমি যাব। তোমার কোনো অসুবিধা আছে? কিন্তু তোর লেখাপড়া, তাছাড়া তুই একাকি মাকে নিয়ে যেতে পারবি এতটা দূর? হ্যাঁ, আমার নেক্সট উইকে সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে, আর তাছাড়া আমার খুব মিট করতে ইচ্ছে করছে ওই মানুষটিকে। এত বছর পর দুটো মানুষের দেখা হচ্ছে, আর তাদের মাঝখানে একটা দেশ স্বাধীন হয়ে গেছে। এই স্বাধীনতার জন্য এই দুটি মানুষের কোনো অ্যাঙ্গেলেই তাদের কন্ট্রিবিউশন কম নয়। আমি এই মুহূর্তটাতে সাক্ষী থাকতে চাই। জান, এটা সত্যি একটা হিস্টোরিক্যাল মোমেন্ট হবে। বেঁচে থাকো, ভালো হোক, বেঁচে থাকো। ওর মুখে এক কথা, হ্যাঁ? আরে চিঠি আসলে আমি তোকে দিতাম না নাকি? তো মহা ঝামেলা ফেললো দেখছি। এই এখন আমায় যেতে, আমার অনেক জায়গায় যেতে হবে। বলছি একটু দেখো না গো, একটু ভালো করে একবার দেখো না। তোমার তো এত বড় ঝোলা, একটু ভালো করে দেখো না গো, নিশ্চয়ই এর মধ্যে মিশে গেছে, দেখো না গো। এই শোন, তোর চিঠি আসেওনি আর আসবেও না, হয়েছে? আসবে না মানেটা কি? তার মানে নিশ্চয়ই আমাদের চিঠি ডাকঘরে এসে পড়ে আছে। তুমি ভুলো মানুষ, তাই তুমি রোজ আনতে ভুলে যাচ্ছ। ও, আমি ভুলো মানুষ? হ্যাঁ, আমি ভুলো মানুষ। যাদের চিঠি পাঠানোর কথা তারা চিঠি পাঠায়নি, আর দোষ হয়ে গেল আমার। দেখে যা, তোর চিঠি তোরা পড়েনি এখনো। হ্যাঁ, তাই তো, তুমি তো সবই জানো। ওরা আমাদের এত আপনজন, আর ওরা নাকি আমাদের চিঠি পড়েনি। আমার দিদি নিয়ে কথাটা শুনলে না দিত তোমার। হ্যাঁ, তাহলে তোদের ওই চিঠির ডানা বুঝিয়েছে? হ্যাঁ, আকাশ উড়ে গেছে তোদের বাড়িতে না আসতে গিয়ে। শোন শালু, তুই রোজ গল্প করতিস না? হ্যাঁ, তারা কলকাতার জমিদার, মস্ত বড় গাড়ি, বিশাল বড় লোক। আরে বাবা, অত বড় লোক কখনো তোর মতো গরিব লোককে পাত্তা দেয়? পুরো মাথা খারাপ, গাছে না উঠতেই এক কাজ। আরে কথায় আছে না, মোটে মা রাধে না, তপ্ত আর পান্তা। কি যে বলিস তুই, আগে থেকে গান গাইতে শুরু করে দিবি, ধ্যান কারেঙ্গা ধ্যান কারেঙ্গা। আরে বাবা, একটা জিনিস তো বুঝবি, অত বড় লোক তারা ওই গরিব লোককে পাত্তা দেবে কেন? তার বয়ে গেছে এই গন্ডগ্রামে আসতে। এই গ্রামে আসবে, এই গন্ডগ্রামে তারা কখনো ওই বড় গাড়ি নিয়ে ছাই আসবে, ছাই। শোন,
আমি এখন যাই, আমার অনেক কাজে তাড়া আছে। তোর এই একটা চিঠি নিয়ে পড়ে থাকলে আমার হবে না। শোন, ছেঁড়া কাঁথায় শুয়ে না লাখ টাকার স্বপ্ন দেখতে নেই, বুঝেছিস? চিঠি করে মাথাটা খারাপ করে দেবে। ইস, তোর এত বড় আত্মীয় হয় আর আশা তো দূরের কথা, একটা চিঠির উত্তর পর্যন্ত দিল না। কিরে শালু? আসলে কি বলতো, আমার মনে হয় তোর ঘর পরিষ্কার করাটা ঠিক হয়নি। তুই একটু ভালো করে ঘরটা পরিষ্কার কর, দেখবি তারা চলে আসবে। আমি বলছি চলে আসবে, চলে আসবে। বাবা, শালু যা ডাঁট দেখাচ্ছিল। আরে বাবা, ওরা যখন এলোই না তখন বরং তুই চলে যা। যদি অবশ্য ওরা তোকে ঢুকতে যা, আরে শোন শোন শোন, ঢুকতে না দেয় বাইরে থেকে দেখে তো আসতে পারবে, দেখে ওর চক্ষু তো সার্থক হবে। রাজার বাড়ি বলে কথা। এই, তোরা শালুকে এরকম বলছিস কেন রে? না রে শালু, তুই দুঃখ পাস না। আরে আমার বাবা বলে তো, বলে যেসব বড়লোক আত্মীয়রা আছে তারা নাকি গরিব আত্মীয়দের পাত্তাই দেয় না। তুই এসব কি দুঃখ পাস না? দুঃখ পেতে আমার বই গেছে।